ওয়েলকাম টু WBCS গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার অ্যাসপিরেন্টস, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। সো এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে এই যে WBCS এর সিলেবাস চেঞ্জ হচ্ছে, যে বিষয়টা এসছে, এই পুরো সমস্ত চিন্তা দূর হয়ে যাবে। এই ভিডিওতে আমি সার্বিক বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সিলেবাস চেঞ্জ হয়ে যাচ্ছে, এতে কি চিন্তা করতে হবে, কতটা চিন্তা করার বিষয় আছে, কেমন প্রশ্ন হবে, কিভাবে প্রস্তুতি নেব, কোন বই পড়ব ইত্যাদি সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। ওকে, চলো। এবং কিভাবে প্রস্তুতি নেবে, কি বই পড়বে, কোত্থেকে পড়বে, এই যাবতীয় যা কিছু ইনফরমেশন সব কিন্তু এই ভিডিওতে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব, ঠিক আছে? তাহলে সবার প্রথম একটা কথা বলি, দ্যাট ইজ যে চিন্তা করার কিছু নেই, ঠিক আছে? কারণ আমাদের জীবনটাই হচ্ছে সংগ্রাম, মানে জীবন। যখনই সংগ্রাম শেষ তখনই আমাদের মৃত্যু। তাহলে সংগ্রাম করে টিকে থাকাটাই হলো জীবন। তাই যখনই যে কোনো ধরনের আমাদের সামনে পরিস্থিতি আসুক না কেন, সেটাকে ভয় না পেয়ে সেটার সঙ্গে লড়াই করতে শিখতে হবে, ঠিক আছে না? দেখো, মানুষ হচ্ছে এই সৃষ্টিতে সব থেকে বুদ্ধিমান প্রাণী এমনটা মনে করা হয়, কারণ মানুষই একমাত্র প্রাণী যে সমস্ত প্রতিকূলতাটাকে জয় করে নিজেদেরকে এই পৃথিবীতে একদম তাদের জীবনের যে শৌখিনতা, সেই টপ জায়গাতে তারা নিয়ে গেছে। সো আমরা যেহেতু মানুষ, সো আমাদের যত যাই কিছু সামনে আসুক না কেন, কোনোটাই ভয় পাওয়ার কোনো দরকার নেই। ওকে, তো আজকের এই ভিডিওতে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে কি কি আলোচনা হবে আমাদের এই ভিডিওতে। প্রশ্ন 1, যে আর সিলেবাস অ্যান্ড এক্সাম প্যাটার্ন টু বি চেঞ্জড? হ্যাঁ, সিলেবাস আর এক্সাম প্যাটার্ন কি চেঞ্জ হবে? তার উত্তর হলো হ্যাঁ, একদম হবে। এখানে আজকে কত তারিখ? আজকে হচ্ছে তোমার 20 তারিখ। আজকে হচ্ছে 20/8/2024। 20/8/2024 তারিখে WBPSC থেকে একটা নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে WBCS এর সিলেবাস চেঞ্জ হচ্ছে, এবং সেটা চেঞ্জ হচ্ছে আগামী 2025-এর যে WBCS সেটার থেকে। অর্থাৎ এই যে ডিসেম্বর মাসে আমাদের যে 2024-এর প্রিলিমিনারি এক্সামিনেশন আসছে, এটাতে বা 2024-এর WBCS এর সাথে এর কোনো রিলেশন নেই। এটা কোনটা থেকে হবে না, 2025-এ যেটা আসছে সেটা থেকে হবে। দেখো, 10 বছর অন্তর অন্তর WBCS এর একটা সিলেবাসে কিছু না কিছু হালচাল হয়, এটা দেখে এসছি আমরা, তাই না? দেখো, এই যে বর্তমান মডেলে যেটা পরীক্ষা চলছে সেটা 2014 থেকে লাগু হয়েছিল, 2014 থেকে। বুঝতে পারছো কি বলেছি? মানে MCQ বেস যেটা এতদিন ধরে চলছিল, তাহলে 10 বছর পার হয়েছে 2024 পর্যন্ত। 2025 থেকে আবার নিউ সিলেবাস আসতে চলেছে, এটা কনফার্ম হয়ে গেছে ধরে নাও। অর্থাৎ এখন যেটা হয়েছে সেটা হচ্ছে MCQ যেটা ছিল মেইনসে, সেই মেইনসের MCQটা ডেসক্রিপটিভ পেপারে পরিণত হয়ে গেছে। ক্লিয়ার হলো? তাহলে প্রথম প্রশ্ন, যে সিলেবাস আর এক্সাম প্যাটার্ন কি চেঞ্জ হবে? অবশ্যই হবে, এটা পিএসসি আজকে জানিয়ে দিয়েছে। কি হচ্ছে এখানে MCQs থেকে ডেসক্রিপটিভ মোডে আমাদের পরীক্ষা চলে যাচ্ছে। আজকে আমি দেখাবো তোমাদের এই ভিডিওতেই যে কিভাবে কি ধরনের কোয়েশ্চেন্স ইউপিএসসি তে জিজ্ঞেস করা হচ্ছে, ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে, ইন্ডিয়ান হিস্ট্রি থেকে, ইন্ডিয়ান পলিটি থেকে, ইন্ডিয়ান ইকোনমি থেকে কি ধরনের কোয়েশ্চেন্স ইউপিএসসি তে জিজ্ঞেস করছে। এবার একটা কথা শুনে রাখো, ইউপিএসসির কোয়েশ্চেন এর যে প্যাটার্ন আর WBCS এর কোয়েশ্চেনের প্যাটার্ন এক হবে না, কারণ ইউপিএসসি অনেক অনেক হার্ডার লেভেলের একটা এক্সামিনেশন। সেই ক্ষেত্রে WBCS এ আমি আশা করছি যে WBCS এ বেসিক কোয়েশ্চেনই কিন্তু থাকবে, ইউপিএসসির মতো অতটা জটিলও থাকবে না। তবুও আমি জানি তোমাদের মধ্যে অনেকেই ইউপিএসসির কোয়েশ্চেন্সটা আজ পর্যন্ত কেউ দেখোনি, তাই আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে ইউপিএসসিতে মেইনসে কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে সেগুলোও দেখাবো। ওকে, চলো। নেক্সট, when will it happen? এটা কখন ঘটবে বলেই দিয়েছি, এটা 2025-এর WBCS থেকে এই নতুন মডেল চালু হচ্ছে। if it happens then competition will be high or low? এইটা একটা দারুণ প্রশ্ন। দেখো, এই যে সিলেবাস চেঞ্জ হচ্ছে না, এই সিলেবাস হলে আমি 100% শিওর যে তোমাদের কম্পিটিশন লেভেলটা না লো হবেই হবে। কারণ WBCS এর এই সিলেবাস প্যাটার্ন এইটা হওয়ার ফলে অনেকেই যারা এই WBCS এর জন্য ছিল বা WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছিল, তাদের মধ্যে আমি যদি কম করেও ধরি 25% তারা কিন্তু চলে যাবে, এই জায়গাটা ছেড়ে চলে যাবে, ঠিক আছে? তাহলে WBCS এ কম্পিটিশন 25% ডিক্রিজ হবে, এটা আমার ধারণা।
এবার এই যে 25% এটা এরকম ইনক্রিজও হতে পারে, বুঝেছো? অর্থাৎ এটা যেমন একদিক দিয়ে সুবিধা হলো, একদিক দিয়ে অসুবিধা হলো কাদের জন্যে? যারা দীর্ঘদিন ধরে এই ডাব্লিউবিসিএসটার জন্য প্রিপারেশন নিচ্ছিল তাদের জন্য একটু প্রবলেম হলো, কারণ তারা এমসিকিউ বেসড প্রিপারেশন নিয়ে এসছে। এখন হুট করে যখন তাদের ডেসক্রিপটিভ মোডে যেতে হবে, অনেকের হয়তো বয়সটা শেষ পর্যায়ে রয়েছে, তো সেই ক্ষেত্রে এই প্রবলেমগুলো তারা কিন্তু ফেস করবে যারা দীর্ঘদিন ধরে এই পরীক্ষাটির জন্য নিজেদের প্রস্তুতি নিচ্ছে। আরেকটা কথা কি, যে এটা সুবিধা কাদের জন্য? যারা নিউলি গ্র্যাজুয়েট হয়েছে, যারা সবেমাত্র গ্র্যাজুয়েট করে বেরিয়েছে, তাদের জন্য কিন্তু এটা খুবই খুবই অপরচুনিটি যে তারা খুব দ্রুত একটা জব এখানে সিকিউর করবে, ঠিক আছে না? কারণ এমসিকিউ প্রিপারেশন করা মানে জাস্ট কিছু কিছু কোয়েশ্চেন গেজের মাধ্যমেও হয়ে যায়, কিন্তু যখন রিটেন মোডে যাবে না, তখন তোমার মধ্যে যদি সেন্সটা বা সেই টপিক সম্পর্কে ধারণাটা যদি তোমার মধ্যে না থাকে, তাহলে ইউ ক্যান নট রাইট ইউর আনসার। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তো সেই ক্ষেত্রে যারা নিউলি গ্র্যাজুয়েট, যারা সবেমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, তাদের জন্য কিন্তু এই ওপেন ফিল্ড এখানে খোলা থাকলো। তাহলে আমি সকলের জন্য শুভকামনা রাখছি, এবং আমার এই চ্যানেলের মাধ্যমে আমি দেখো যতগুলো টপিক তোমাদের এই পর্যন্ত যেভাবেই পড়িয়ে রেখেছি না কেন, দেখবে ওই একদম ডিটেলসে পড়ানো আছে। যতগুলো বিষয় যেভাবে পড়ানো আছে, প্রত্যেকটা বিষয় ডিটেলসে পড়ানো আছে, অর্থাৎ ওই বিষয়ে আমাকে এমসিকিউ কোয়েশ্চেন করুক আর ডিটেলস ডেসক্রিপটিভ মোড কোয়েশ্চেন করুক, যেভাবেই কোয়েশ্চেন করুক না কেন, আমরা লিখতে পারবো 100%। চলো কোয়েশ্চেন কেমন হবে তখন এই বিষয়টা আবার আলোচনা করব। তাহলে এটাতে কি হবে না, এই সিলেবাস চেঞ্জ হওয়াতে কিন্তু ডাব্লিউবিসিএস এ যে কম্পিটিশন লেভেলটা ছিল সেটা কিন্তু একটু লো হবে, এটা আমার মানে তোমাদের জন্য গ্যারান্টি থাকলো। এই জায়গা থেকে আমি তোমাদেরকে একটা কথা বলি, ইফ ইট হ্যাপেন্স দেন হোয়াট টু ডু। এই সিলেবাস চেঞ্জ হলেই অনেক ছেলে মেয়ে কি করবে, হতাশ হয়ে পড়বে, কেউ কেউ ভয় পেয়ে যাবে, আর এই ভয়টাকে কাজে লাগাবে বর্তমানের কিছু বিজনেস হাউস। আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন আর শিক্ষা প্রতিষ্ঠান থাকছে না, শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন বিজনেস হাউস হয়ে গেছে। আমি কারো নাম করে বলছি না, এটা বিজনেস হাউস হয়ে গেছে। দেখো, মানে গুরু দক্ষিণা ছাড়া কখনো জ্ঞানপ্রাপ্তি হয় না, এ কথাটা ঠিক, কিন্তু সেই গুরু দক্ষিণাটা যখন ব্যবসায় পরিণত হয় তাহলে তো সমস্যা। আমায় একবার দেখো, তোমরা একবার নিজেরাই কল্পনা করে দেখো যে বর্তমানে ইউটিউব চ্যানেলের মাত্রা এত পরিমাণে বেড়েছে, তাদের নিজেদের ইনস্টিটিউশন তাদের হয়েছে, তারা কত পরিমাণে অর্থ ইনকাম করছে, প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করে নিয়ে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে তাদের অর্থেও ইনকামের জায়গাটাকে একটু কমিয়ে দিয়ে যদি কোর্সগুলোকে সহজ করা যেত বা একটু সস্তা করা যেত, তাহলে হয়তো অনেক ছেলেমেয়েরা উপকার পেত। এই জন্য সবার শুরুতে আমি তোমাদের একটা অনুরোধ করতে চাই যে প্লিজ স্টে অ্যাওয়ে ফ্রম বিজনেস হাউসেস। এই সিলেবাস চেঞ্জ হয়েছে, যা কিছু হয়েছে, আমার একটা কথা শুনে রাখো ভাই, এখন থেকে তোমাদেরকে বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ভয় দেখানো হবে, গ্যারান্টি, লিখে নাও আমার কথা, ভয় দেখানো হবে যে এটা এই হয়ে গেছে, এটা এইভাবে লিখতে হবে, ওটা ওই করতে হবে, তোমরা পারবে না, আমাদের কাছে এসো, বিভিন্ন ধরনের একটা ব্যবসায়িক পায়তারা কিন্তু শুরু হয়ে যাবে। সো আমি আবার বলছি, তোমরা যারা ডাব্লিউবিসিএস এর জন্য সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছ, 100% তোমরা একটু পরে যখন আমি তোমাদের ইউপিএসসি মেইনস এর কোয়েশ্চেন্স গুলো দেখাবো, তখন তোমরা বুঝতে পারবে যে এই কোয়েশ্চেন্স তোমরা নিজেরাও লিখতে পারো। অর্থাৎ আজকেই যদি পরীক্ষা হয় আর আজকেই যদি ডেসক্রিপটিভ মোডে লিখতে হয়, কোয়েশ্চেন দেখলে তোমরা বলবে যে হ্যাঁ স্যার, এটা আমরা নিজের থেকেই লিখতে পারবো। আর ইউ গেটিং? সো সেই কারণে ভয় পাওয়ার কোনো দরকার নেই ভাই, এমন কিচ্ছু হচ্ছে না। বরঞ্চ আমি যদি বলি এমসিকিউ মডেলের প্রিপারেশনটা বেশি কঠিন ছিল, কারণ এমসিকিউ মডেলের প্রিপারেশনটা কঠিন কিভাবে ছিল, ধরো কোনো একটা কোয়েশ্চেনের অপশন আছে ABCD, সেই কোয়েশ্চেনটা সম্পর্কে তুমি জানো, তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তুমি জানো, কিন্তু সঠিক উত্তরটা কি হবে সেটা তোমার জানা নেই, সেই ক্ষেত্রে তুমি কিন্তু মার্কটা পাবে না। কিন্তু ধরো কোনো একটা কনসেপ্ট সম্পর্কে তুমি পড়েছো, যেটা তোমার মাথায় আছে, সেইটা সম্পর্কে যদি তুমি কতটুকুন লেখো, তুমি নিশ্চিত রূপে ফুল মার্ক না পেলেও 5 মার্ক, 2 মার্ক, 4 মার্ক, এটা তো পাবে কিনা, পাবে না বলো? অবশ্যই পাবে। তাই আমার মনে হচ্ছে যেটা, যে এমসিকিউ থেকে রাইটিং মোডের পরীক্ষা কিন্তু অনেক বেশি ভালো। ওকে, সো টেক ইট পজিটিভলি। আমি এই কথাগুলো বলছি তোমাদেরকে মানে কনফিডেন্স দেওয়ার জন্য এবং তোমাদেরকে মোটিভেট করার জন্য আমি এই কথাগুলো বলছি, এবং আমার এই কথাটা তোমরা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, আমি কোনো ভুল কথা বলছি না, আমি কোনো ভুল কথা তোমাদের বলছি না। নিজেকে
শক্তিশালী রূপে দাঁড় করাও। ওকে, যা কিছু হতে চলেছে ডব্লিউবিসিএস এর জন্য আমরা গোটা 1 বছর পাবো। হ্যাঁ, তুমি একবার নিজে কল্পনা করে দেখো তো, যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে 1 বছর সময় পেয়েছিলে কিনা? যখন তুমি এইচএস পরীক্ষা দিয়েছিলে 1 বছরের সময় পেয়েছিলে কিনা? তো সেই 1 বছরে তুমি সমস্ত সিলেবাস কমপ্লিট করে লিখে ভালো মার্ক করেছো কিনা? করোনি। অনেকের হতে পারে মাধ্যমিকে ভালো রেজাল্ট হয়নি, তার মানে কি তখন তো তোমরা বাচ্চা ছিলে। তা বাচ্চা অবস্থায় পড়াশোনার স্টাইল আর এখন তোমরা ম্যাচিওর, এখন পড়ার স্টাইল কি এক হবে? আলাদা হবে 100%। তাহলে যাদের মাধ্যমিক এইচএস এর যাদের কম মার্ক আছে, যারা সেই সময় বাচ্চা হওয়ার কারণে নিজেদের ভালোটা না বুঝতে পারার কারণে যারা পড়াশোনা করে উঠতে পারোনি, এখন সময় এসছে তোমাদের নিজেদের ক্যালিবারটাকে প্রেজেন্ট করার। আর ইউ গেটিং? তাই কেউ ভয় পেয়ে কোনো বিজনেস হাউসে যাবে না ভাই, পরিষ্কার করে কথা বলছি আমি। কারণ আমার এখানে দৈনিক ছেলেমেয়েরা ফোন করছে, তারা বিভিন্নভাবে, আজ থেকে নয়, আমি যতদিন থেকে চ্যানেল ওপেন করেছি ততদিন থেকে ছেলেমেয়েরা ফোন করে বলছে যে স্যার আমরা এমন কোচিংয়ে ভর্তি হয়েছি, সেখান থেকে আমাদের থেকে এত টাকা নিয়ে নেওয়া হয়েছে, কিন্তু আমরা তাদের পড়ানো বুঝতে পারছি না, এটা সেটা হ্যানা তেনা অনেক ধরনের কথাবার্তা। সো ভয় পাবে না, তোমাদের নিজেদের যে যোগ্যতা আছে সেই যোগ্যতাতে এই পরীক্ষা হবে। এবং আরো সব থেকে বড় কথা বলি, দেখো সিলেবাস চেঞ্জ হওয়ার পরে অনেকেই একটা হ্যাজার্ডস মোডে থাকবে, কারো মানে হ্যাপাজার্ড মোডে থাকবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে না 2025-এর বিসিএসটাকে যদি কেউ পাখির চোখ করে এগো, আমি যারা নতুন আসবে এই ফিল্ডে তাদের জন্য বলছি, তারা কিন্তু অনেক অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে এই সময়টাকে ইউটিলাইজ করার। ধরে নাও 15 মাস পরে পরীক্ষা হবে, 15 মাস পরে প্রিলিমস হবে, আরো 5 মাস পরে মেইনস হবে, তার মানে 20 মাস তোমার হাতে টাইম রয়েছে। কি কি সিলেবাসের পরিবর্তন হয়েছে, সিলেবাসে কি থাকছে, কত মার্ক থাকছে, এই বিষয়ে আলোচনা করব। তখন নিজেদের একটা স্ট্র্যাটেজি ভিডিও, সেটা আমি পরবর্তীকালে তোমাদের সঙ্গে আলোচনা করব ডে বাই ডে। ওকে, কিন্তু আজকে এই ভিডিওটা আমি নিয়ে আসলাম এই কারণে, কারণ আমিও ইউটিউবে দেখতে পাচ্ছি বিভিন্ন ইনস্টিটিউশন থেকে অলরেডি শুরু হয়ে গেছে ভয় দেখানো। অলরেডি বিভিন্ন ইনস্টিটিউশন থেকে ভয় দেখানো শুরু হয়ে গেছে, এটা হবে সেটা হবে, আমাদের এই কোর্স লঞ্চ হবে, এটা হবে সেটা হবে। ডোন্ট গো ফর দেয়ার চয়েস। ওকে, নিজের ওজনটাকে বোঝার চেষ্টা করো সব সময়। তোমার মধ্যে যে নলেজটা রয়েছে সেইটাকে ইউটিলাইজ করতে হবে এখানে। ওকে, ভয় পাওয়ার কোনো জায়গা নেই। নাও হাউ টু অ্যাপ্রোচ দ্য এক্সাম, এক্সামটাকে কি করে অ্যাপ্রোচ করব, আমরা এই 6 নম্বর কোশ্চেন থেকে বাকি এইটুকুনের ডিসকাশন করব। তার আগে আমরা দেখে নিই যে সিলেবাসে কি পরিবর্তন আসলো। ওকে, নাও দেখো, হোয়াট আর দ্য প্রপোজড চেঞ্জেস ইন ডব্লিউবিসিএস সিলেবাস। ডব্লিউবিসিএস এর সিলেবাসে কি কি প্রপোজ করা হয়েছে, যদিও দেখো এখানে ডব্লিউবিপিএসসি একটা কথা বলে দিয়েছে, কি বলে দিয়েছে যে the new pattern and syllabi of the aforesaid examination will be available on the commission's website so and so in due course of time। অর্থাৎ ভবিষ্যতে ওয়েবসাইটে ডব্লিউবিসিএস এর সমস্ত সিলেবাস সম্পর্কে যাবতীয় তথ্য দিয়ে দেওয়া হবে। কিন্তু যে নোটিফিকেশনটা আমরা দেখেছিলাম এসেছিল 2023 সালে, 2023 সালের 15ই মার্চ যেটা এসছিল, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই নোটিফিকেশনে কি কি বলা ছিল? এই নোটিফিকেশনে এটা বলা ছিল যে ডব্লিউবিসিএস পরীক্ষা 3টি ধাপে হবে। সবার প্রথমে হবে হচ্ছে প্রিলিমিনারি, তারপরে হবে মেন্স অ্যান্ড তারপরে হবে ইন্টারভিউ, যেমনটা ছিল তেমনটাই। এবার প্রিলিমিনারির ক্ষেত্রে কি করা হয়েছে না, প্রিলিমিনারির ক্ষেত্রে দুটো পেপার করে দেওয়া হয়েছে, 2 ঘন্টা 2 ঘন্টা করে, 4 ঘন্টার। অর্থাৎ একটা করা হয়েছে জিএস পেপার 1 আর একটা করা হয়েছে জিএস পেপার 2। জিএস পেপার 1টা হচ্ছে অ্যাজ ইট ইজ যেমনটা আমাদের ডব্লিউবিসিএস এতদিন ধরে হয়ে আসছিল। অর্থাৎ জিএস পেপার 1 যেটা, এটাতেই মনে রাখবা যে এটাতে মেরিট হবে, তোমাদের যে মেরিট, তোমাদের যে স্ক্রিনিং টেস্ট, সেটা এইটা জিএস পেপার 1-এর উপর ডিপেন্ড করবে। যদিও সময়টা একটু কমেছে, 30 মিনিটের সময় কমিয়ে দেওয়া হয়েছে এখানে। তাহলে জিএস পেপার 1-এ 200 মার্কসের 200 কোয়েশ্চেন্স থাকবে, যেখানে ইংলিশ থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, হিস্ট্রি থাকছে, ইন্ডিয়ান জিওগ্রাফি ওয়েস্ট বেঙ্গলের রেফারেন্সে থাকছে, তারপরে তোমার থাকছে হচ্ছে জেনারেল সায়েন্স, ইন্ডিয়ান পলিটি ইকোনমি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি। অর্থাৎ যা আমাদের সিলেবাস ছিল অ্যাজ ইট ইজ সিলেবাস প্রিলিমিনারিতে সেভাবেই রয়েছে। 8খানা টপিক, 25টা করে কোয়েশ্চেন, 8×25 কত হলো 200 মার্কসের কোয়েশ্চেন কিন্তু এখান থেকে হবে, সময় 2 ঘন্টা। এর সাথে ইনক্লুড করা হয়েছে জিএস পেপার 2। আর এই জিএস পেপার 2 200 মার্কের, 2 ঘন্টা সময় থাকবে, কিন্তু এই পেপারটা হবে কোয়ালিফাইং ইন নেচার। অর্থাৎ এই পেপারের কোনো মার্ক তোমার মেরিটের সঙ্গে যুক্ত হবে না বা কাউন্ট হবে না।
এবং এই জিএস পেপারে তোমাকে 33% নাম্বার পেতে হবে, অর্থাৎ 200-র মধ্যে 66 মার্কস তোমাকে ক্যারি করতেই হবে। আর এটার মার্ক তোমার কিন্তু প্রিলিমিনারির যে মার্ক সেখানে কিন্তু অ্যাড হবে না। তাহলে মেরিট কার উপরে হবে? জিএস পেপার 1-এর উপরে মেরিট হবে। সেখানে কি কি সাবজেক্ট থাকবে? এতদিন ধরে যা ছিল সেটাই থাকবে। তাহলে জিএস 2-তে কি কি আনা হলো? কম্প্রিহেনশন আনা হয়েছে, মানে বোধ পরীক্ষণ, যেমন ছোটবেলায় পড়েছে একটা প্যাসেজ দিয়ে কোশ্চেন জিজ্ঞেস করতো ওই রকম। তারপর ইন্টারপার্সোনাল স্কিল ইনক্লুডিং কমিউনিকেশন স্কিল, অর্থাৎ এইখানে তোমাকে কিছু ল্যাঙ্গুয়েজ বেস, হ্যাঁ, কিছু ইন্টারপার্সোনাল স্কিল জিজ্ঞেস করা হবে। এই বিষয়গুলো কি, এগুলো ধীরে ধীরে আমি ভিডিও করে তোমাদেরকে জানাতে থাকবো, বা এই সম্পর্কে আমি ডিটেলসে ক্লাস দেবো, সো ডোন্ট ওয়ারি। তারপর তোমার থাকবে লজিক্যাল রিজনিং আর অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, অর্থাৎ রিজনিং থাকবে তোমাদের এখানে। তোমাদের এখানে থাকবে ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং, তোমাদের সামনে একটা প্রবলেমকে তুলে ধরা হবে এবং সেটাকে কিভাবে সলভ করা যায় তার জন্য অপশন থাকবে। যে মনে করো যে একটা ছেলে, সে মনে করো পরীক্ষাতে একটা ছেলে, সে পরীক্ষাতে কত মার্ক পেয়েছে না 29 মার্ক পেয়েছে, 30 মার্ক পেলে পাস। সো এই প্রবলেমটাকে কিভাবে তুমি সলভ করবে? তাকে কি তুমি ফেল করিয়ে দেবে নাকি 1 মার্ক দিয়ে পাস করিয়ে দেবে? এই যে যে ধরনের প্রবলেমগুলো, এই ডিসিশন মেকিং বা প্রবলেম সলভিং, এই ধরনের কোয়েশ্চেন এখানে জিজ্ঞেস করা হবে। জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, এখান থেকে তোমাকে কিছু অঙ্কের কোয়েশ্চেন জিজ্ঞেস করা হতে পারে, এখান থেকে কিছু রিজনিং এর কোয়েশ্চেন জিজ্ঞেস করা হতে পারে। বেসিক নিউমেরেসি, সংখ্যা তত্ত্ব নিয়ে তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করা হবে। ডেটা ইন্টারপ্রিটেশন করা হবে তোমাকে। ডেটা ইন্টারপ্রিটেশন তোমরা তো জানো, এসএসসি তে যারা প্রিপারেশন করেছো, একটা চার্ট তোমাকে দিয়ে দেওয়া হবে, সেই চার্ট থেকে তোমাকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। সো জিএস পেপার এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। জিএস পেপার মাত্র 66 মার্ক পাবে, হাসতে হাসতে এই মার্ক পেয়ে যাবে। ওকে, তবুও প্রিপারেশনটা কিন্তু আমাদের এখানে করা চাই। ক্লিয়ার হলো? প্রিলিমিনারি হয়ে গেল। এবার প্রিলিমিনারি হয়ে যাওয়ার পরে এটা কিন্তু মনে রাখবে, প্রিলিমিনারি যেটা হচ্ছে সেটা কিন্তু এমসিকিউ, যেমনটা আমাদের ছিল অ্যাজ ইট ইজ এমনটাই থাকবে। এবার হচ্ছে মেইনস। মেইনসে কি হবে? মেইনসে তোমাকে ডেসক্রিপটিভ লিখতে হবে। মেইনসে টোটাল 10টা পেপার থাকবে। মেইনসে টোটাল 10টা পেপার থাকবে। এখানে দুটো ল্যাঙ্গুয়েজ পেপার থাকবে, আর সেই ল্যাঙ্গুয়েজ পেপার দুটো কোয়ালিফাইং এর নেচার হবে, এবং সেইখানে না তোমাকে 30% মার্ক সিকিউর করতে হবে, এবং সেই মার্কটা তোমার কিন্তু কোথাও যোগ হবে না, অর্থাৎ ফাইনাল মেরিট লিস্টে যোগ হবে না। এবং এই মেইন এক্সামিনেশনে যে ডেসক্রিপটিভ পেপার লিখতে হবে তোমাকে, সেইখানে তুমি বাংলাতেও লিখতে পারো, ইংরেজিতেও লিখতে পারো। এবার একটা কথা মাথায় রাখবে, যদি তুমি বাংলা চয়েস করো তাহলে সমস্ত কটা জিনিস তোমাকে বাংলাতেই লিখতে হবে, আর যদি তুমি ইংলিশ চয়েস করো তাহলে সবকটা তোমাকে ইংলিশেই লিখতে হবে। এমনটা নয় যে আমি একটা বাংলায় লিখবো একটা ইংরেজিতে লিখবো, এমনটা নয়। বাংলা চয়েস করলে সব উত্তর তোমাকে বাংলাতেই লিখতে হবে, ইংলিশ চয়েস করলে সব তোমাকে ইংলিশে লিখতে হবে। কেন? কারণ তোমার খাতাটা যে এক্সামিনারের কাছে যাবে সেই ইংরেজি না বাংলা সেটার উপরে বেস করে যাবে। এবার দেখা গেল যে তুমি বাংলা চয়েস করেছো, বাট একটা কোশ্চেনের মানে একটা পেপার তুমি ইংরেজিতে লিখেছো, তাহলে যে বাংলা টিচারের কাছে খাতা গেল সে দেখতে পারবে না, সো ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে না? এগুলো যখন ধীরে ধীরে ফর্ম ফিল আপের সময় আসবে তখন এগুলো আমি বলতে থাকবো, সো ডোন্ট ওয়ারি। আচ্ছা, তাহলে এবার চলে এসো, মোট 10খানা পেপার তোমাদের মেইনসে থাকছে। তাহলে মেইনসে কতগুলো পেপার থাকছে? 10খানা পেপার থাকছে। প্রথম দুটো পেপার থাকছে ল্যাঙ্গুয়েজ পেপার এ, ল্যাঙ্গুয়েজ পেপার বি। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ পেপার এতে তোমার থাকছে বাংলা, নেপালি, উর্দু, সাঁওতালি, এই 4টি ভাষা থাকছে। ওকে, এবং এইখানে হচ্ছে তোমার 30% মার্ক সিকিউর করতে হবে। 300 মার্কের পরীক্ষা হবে, 300 মার্কের মধ্যে তোমাকে 30% অর্থাৎ 90 মার্কস পেতে হবে। এখানে সময় থাকছে 3 ঘন্টা। ক্লিয়ার? ল্যাঙ্গুয়েজ পেপার বিতে থাকছে ইংলিশ। এই ইংলিশে তোমাকে 30% নাম্বার পেতে হবে, 90 মার্কস পেতে হবে 300-র মধ্যে 3 ঘন্টা। এই যে 90, 90, 180 বা এই যে 300, 300, 600, এই 600 মার্ক কিন্তু তোমার ফাইনাল মেরিটে যোগ হবে না। ওকে, তাহলে যোগ হবে কোত্থেকে? এই যে পেপার 1 থেকে শুরু করে এই পর্যন্ত তোমাদের অ্যাড হবে। ওকে, এবার পেপার 1-এ কি আসছে? পেপার 1-এ তোমার থাকছে হচ্ছে ইংলিশ। পেপার 1-এ ইংলিশ থাকছে 250 মার্কের কোশ্চেন হবে। এখানে 250 মার্কের 3 ঘন্টা সময় তোমাকে দেওয়া হবে। এইখানে কি ইংলিশ এসে আর কম্পোজিশন তোমাকে করতে হবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু, এই জন্য ইংরেজিতে কিন্তু আর দুর্বলতা দিলে চলবে না এখানে। ওকে, নেক্সট পেপার 2-তে থাকছে বাংলা। এই বাংলাতে কি লিখতে হবে? বাংলার যে হেরিটেজ আর কালচার, বাংলার যে ঐতিহ্য এবং সংস্কৃতি, অর্থাৎ প্রাচীন থেকে মডার্ন সমস্তটাই এখানে লিখতে হবে। এটা নতুন একটা টপিক কিন্তু মাথায় রেখো। বাংলার ঐতিহ্য এবং বাংলার সংস্কৃতি সম্পর্কে লিখতে হবে। 250 মার্কের কোয়েশ্চেন হবে, তোমাকে 3 ঘন্টা সময় দেওয়া হবে। এবার পেপার 3, পেপার 3 কে বলা হচ্ছে জিএস পেপার 1।
পেপার 3 কে বলা হচ্ছে জিএস পেপার 1। জিএস পেপার 1 এ থাকছে ইন্ডিয়ান হিস্ট্রি আর ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়ার্ল্ড জিওগ্রাফি বা ওয়ার্ল্ড হিস্ট্রি এখানে কিন্তু থাকবে না। তাহলে ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি এখানে 250 মার্কের কোয়েশ্চেন হবে, 3 ঘন্টা সময় তোমাকে দেওয়া হবে। পেপার 4 যেটাকে বলা হচ্ছে জিএস পেপার 2, সেটার মধ্যে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ, জেনারেল সায়েন্স, কম্পিউটার, এনভায়রনমেন্টাল স্টাডিজ। এটা খুব গুরুত্ব দেওয়া হয়েছে এনভায়রনমেন্টাল স্টাডিজের উপরে। এখান থেকেও তোমার 250 মার্কের কোয়েশ্চেন থাকবে, 3 ঘন্টা সময় তোমাকে দেওয়া হবে। এবার আসো পেপার 5। পেপার 5টাকে বলা হচ্ছে জিএস পেপার 3। জিএস পেপার 3 তে তোমার ইন্ডিয়ান ইকোনমি আর ইন্ডিয়ান পলিটি থেকে 250 মার্কের কোয়েশ্চেন থাকবে, 3 ঘন্টা সময় তোমাকে দেওয়া হয়েছে। পেপার 6 যেটা, সেটাকে বলা হচ্ছে জিএস পেপার 4। এই জিএস পেপার 4 এ তোমাকে অ্যারিথমেটিক আর রিজনিং সেটা তোমাকে কিন্তু খাতায় লিখে লিখে করতে হবে, সলিউশনটা লিখে লিখে দিতে হবে। ওকে, অ্যারিথমেটিক থাকুক, অ্যারিথমেটিক মানে যেখানে পাটিগণিতের সাথে সাথে বেসিক মেনসুরেশনটাও কিন্তু থাকবে, বেসিক মেনসুরেশনটাও থাকবে, হাইট অ্যান্ড ডিস্টেন্সটাও থাকবে। ওকে, অ্যারিথমেটিকের মধ্যে। তাহলে এর জন্য তোমাকে 250 মার্কের কোয়েশ্চেন করা হবে, 3 ঘন্টা সময় দেওয়া হয়েছে। আর হচ্ছে অপশনাল পেপার। অপশনাল পেপার হচ্ছে পেপার 7, পেপার 8। এই অপশনাল পেপারটা যারা এ গ্রুপ আর বি গ্রুপের জন্য যারা পরীক্ষা দেবে শুধুমাত্র তাদের জন্য, সি বা ডি যারা পরীক্ষা দেবে তাদের জন্য নয়। তাহলে এক একটা পেপারে 250 মার্ক, তাহলে এখানে দুটো পেপার মিলে হচ্ছে 500 মার্ক। এখানে 3 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা সময় দেওয়া হবে। নাও এবার চলে আসো যে তাহলে কাদের, কোন গ্রুপের জন্য কত মার্কের পরীক্ষা হবে এটা একটু দেখে নাও। আচ্ছা, ইন্টারভিউ হবে এ বি গ্রুপের জন্য 200 মার্কের ইন্টারভিউ হবে, যেমনটা আগে ছিল। গ্রুপ সি এর জন্য 150 মার্কের ইন্টারভিউ হবে, এটাও আগে ছিল। গ্রুপ ডি এর জন্য 100 মার্কের ইন্টারভিউ হবে, এটাও আগে ছিল। তাহলে ফাইনাল মেরিট লিস্ট কিভাবে তৈরি হবে? যারা এ বা বি গ্রুপের জন্য, এ বা বি গ্রুপের জন্য হচ্ছে 2000 মার্কস থাকবে এখান থেকে। দেখো এখান থেকে 2000 মার্ক কোনটা, এ দেখো 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, 7 8। তাহলে 8 গুণ 250 কত হয়? 250 গুণ 8 কত হয়? 2000 হয়। তাহলে যারা এ বি জন্য পরীক্ষা দিবে, এ বি গ্রুপের জন্য, তাদের 2000 মার্কসের সাথে 200 মার্কের ইন্টারভিউ, অর্থাৎ তাদের মেরিট তৈরি হবে 2200 মার্কের মধ্যে। ওকে, 2200 মার্কের মধ্যে তাদের মেরিট তৈরি হবে। আর যারা গ্রুপ সি এর পরীক্ষা দেবে তাদের ওই অপশনালের 250 500 মার্ক দেওয়া লাগছে না। তাহলে 2000 থেকে 500 বাদ দিলে 1500 মার্কের রিটেন টেস্ট দিতে হবে। অর্থাৎ যারা গ্রুপ সি ডিতে পরীক্ষা দেবে তারা পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4, পেপার 5, পেপার 6 এই কটা পেপার দেবে। ঠিক আছে, তাহলে 6টা পেপার দেবে, 6 গুণ 250 কত হবে? 1500 মার্কের পরীক্ষা তাকে দিতে হবে। আর ইন্টারভিউতে থাকছে 150। তাহলে গ্রুপ সি যারা, তাদের মেরিট লিস্ট তৈরি হবে, ফাইনাল চাকরি পাওয়ার জন্য মেরিট লিস্ট তৈরি হবে, যেটা সেটা 1650 মার্কের তৈরি হবে। ওকে, আর যারা গ্রুপ ডি তে আছে তাদের হচ্ছে 1500 মার্কের অ্যাজ ইট ইজ গ্রুপ সিবি এর যেমন আছে রিটেন টেস্টটা, মেন্সটা, আর 100 মার্কের ইন্টারভিউ, মানে 1600 মার্কের উপরে তাদের মেরিট লিস্ট তৈরি হবে। বোঝা গেল তাহলে কোন গ্রুপের জন্য কত মেরিট লিস্ট তৈরি হবে, কোন কোন বিষয়টা থাকবে এখানে। ক্লিয়ার হয়েছে? ভেরি গুড। এবার আসো আমি তোমাদের দেখাই যে আমি কেন ভয় পেতে নিষেধ করছি। এইবার এইখান থেকে আসো এই জায়গায়, হাউ টু অ্যাপ্রোচ দ্য এক্সাম। এক্সামটাকে আমরা কি করে অ্যাপ্রোচ করব, এটার জন্য তোমাকে আগে কোয়েশ্চেনটা তো দেখতে হবে যে কি কোয়েশ্চেন আসে। আমি আজকে তোমাদের জন্য ইউপিএসসিতে মেইনসে এই সমস্ত টপিকগুলোর ওপরে, এই সমস্ত সাবজেক্টগুলোর ওপরে কি কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে আগে সেটা দেখাই। তারপরে আমরা আসবো যে হোয়াট টু রিড অ্যান্ড ফ্রম ওয়্যার টু রিড, কি পড়বো, কোথা থেকে পড়বো। হাউ দ্য কোয়েশ্চেন উইল বি, কেমন কোয়েশ্চেন হবে আমরা এখন দেখতে চলেছি। হাউ টু প্র্যাকটিস আনসার রাইটিং, আনসার রাইটিং কি করে প্র্যাকটিস করব। আর গেইনিং অ্যাবিলিটি ফর প্রিপারেশন অফ ইউপিএসসি। এবং সব থেকে বড় কথা হচ্ছে এই যে ডব্লিউবিসিএস এর প্যাটার্ন চেঞ্জ হলো, যারা নিউলি এখানে জয়েন করবে বা যারা নতুন আসবে, নিউলি গ্র্যাজুয়েট যারা হবে, যারা ডব্লিউবিসিএস এর দিকে আসবে, তাদের কাছে না একটা সুন্দর দরজা খুলে যাবে ইউপিএসসিতে বসার মতন। আমরা এতদিন ধরে যে ডব্লিউবিসিএস পরীক্ষা হচ্ছিল, সেই পরীক্ষার জন্য যারা প্রিপেয়ার করছিল তারা ইউপিএসসিতে বসার জন্য নিজেদেরকে কম্প্যাটেবল মনে করতো না, কিন্তু এখন মনে করবে। কারণ ইউপিএসসিতে শুধুমাত্র আমাদের থেকে ওই ওয়ার্ল্ডের হিস্ট্রি, ওয়ার্ল্ডের জিওগ্রাফিটাই বেশি ছিল, আমাদের এখানে শুধু ইন্ডিয়ান পড়তে হচ্ছে। তাহলে ওই পার্টটা যদি কোনো ছেলে মেয়ে তৈরি করে নিতে পারে, তাহলে তাদের কিন্তু একটা সুযোগ খুলে যাবে প্রত্যেক বছর 2টো করে সিভিল সার্ভিস দেওয়ার, একটা স্টেটের জন্য, একটা সেন্টারের জন্য। সো এটাকে এই জন্য বলছি, খারাপভাবে দেখার কোনো জায়গা নেই। ওকে, আচ্ছা আসো এবার আমি দেখাই তোমাদের কোয়েশ্চেন্স কেমন এসছে। এই দেখো,
কোয়েশ্চেন্স অ্যাস্কড ইন ইউপিএসসি মেন্স ফ্রম হিস্ট্রি, হিস্ট্রি থেকে কি ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে দেখো। প্রশ্ন জিজ্ঞেস করেছে ডিসকাস দ্য মেইন কন্ট্রিবিউশনস অফ গুপ্তা পিরিয়ড অ্যান্ড চোলা পিরিয়ড টু ইন্ডিয়ান হেরিটেজ অ্যান্ড কালচার। দেখো, গুপ্তা সাম্রাজ্যের সময় ভারতবর্ষের বিভিন্ন কালচারাল হেরিটেজের উপরে কাজ হয়েছে, চোলদের সময় হয়েছে। যদি আমরা অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রিটাকে পড়ে থাকি, আমি তোমাদের চ্যানেলে পড়িয়ে রেখেছি, তাহলে দেখবে যে এই কোয়েশ্চেন উত্তর করাটা কতটা সহজ। একবার নিজেরা বলো তো, আমি যদি আজকে আমার বইটা বের করে আমি তোমাদের বাংলা মিডিয়ামের বই এবং ইংরেজি মিডিয়ামের বই দুটো বইয়েরই বুক লিস্ট আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেব, এবং তোমাদের বই কোথা থেকে পারচেজ করবে তার লিঙ্কও আমি এই তোমাদের ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেব। ঠিক আছে, যে লিঙ্কে তুমি ক্লিক করলে সরাসরি সেই বইয়ের কাছে চলে যাবে এবং সেখান থেকে তুমি পারচেজ করে নিতে পারবে যদি তোমার কাছে বই না থাকে। ওকে, আচ্ছা, আর আমি এই ভিডিও ডেসক্রিপশানে বই কি কি পড়বো আমরা তার জন্য একটা ভিডিও আমি তো অলরেডি চ্যানেলে করে রেখেছি, সেই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। প্লিজ সেই ভিডিওটাকে তোমরা একবার দেখে নিও, তাহলে তোমাদের কোন বই থেকে পড়বো কি পড়বো এই বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে প্রশ্ন জিজ্ঞেস করেছে যে গুপ্তা পিরিয়ড আর চোল পিরিয়ড ভারতবর্ষের হেরিটেজ এবং কালচারে কি যোগদান দিয়েছিল, এটা জিজ্ঞেস করেছে। 2022 সালের কোয়েশ্চেন এটি। 2022 সালে আরেকটি কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে যে অ্যানালাইজ দ্য স্যালিয়েন্স অফ সেক্ট ইন ইন্ডিয়ান সোসাইটি ভাইস ভার্সা কাস্ট রিজন রিলিজিয়ান। অর্থাৎ এই যে সেক্ট, কাস্ট, রিলিজিয়ান, মানে রিজন, এটা ভারতের সোসাইটিতে কি ভূমিকা রেখেছে এটাকে অ্যানালাইজ করতে বলেছে। তারপর কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে এভালুয়েট দ্য নেচার অফ ভক্তি লিটারেচার অ্যান্ড ইটস কন্ট্রিবিউশন টু ইন্ডিয়ান কালচার। ভারতীয় সংস্কৃতিতে ভক্তি মুভমেন্টের সময় যে ভক্তি লিটারেচারগুলো তৈরি হয়েছিল তার যোগদানটা কি আছে। পার্সিয়ান লিটারারি সোর্সেস অফ মেডিয়েভাল ইন্ডিয়া রিফ্লেক্ট দ্য স্পিরিট অফ দ্য এজ। কমেন্ট। আমাদের মধ্যকালীন ভারতবর্ষের যে ইতিহাস আমরা জানতে পারি, মোস্ট অফ দ্য হিস্ট্রি আমরা জানতে পেরেছি পার্সিয়ান লিটারেচার থেকে, তাই সেইটার ভূমিকা আমাদের এখানে কি আছে। হাইলাইট দ্য সেন্ট্রাল এশিয়া অ্যান্ড গ্রিকো ব্যাকট্রিয়ান এলিমেন্টস ইন গান্ধার আর্ট। গান্ধার শিল্পের ওপর থেকে প্রশ্ন জিজ্ঞেস করেছে, টিকা লিখতে হবে, এবং আমি বলে দিই এটা কত মার্কের লিখতে হয়। দেখো, এখান থেকে ইউপিএসসিতে দুই ধরনের কোয়েশ্চেন আসে। ইউপিএসসিতে প্রত্যেকটা টপিকের ওপরে, প্রত্যেকটা পেপারের ওপরে 20টা কোয়েশ্চেন করা হয়। 10টা কোয়েশ্চেন থাকে হচ্ছে 10 মার্কসের থাকে, এখানে 150 শব্দে উত্তর লিখতে হয়। আর 10টা কোয়েশ্চেন থাকে 15 মার্কের, সেটা 250 শব্দে উত্তর লিখতে হয়। তাহলে কোয়েশ্চেন কত মার্কের হবে? 10 মার্কের কোয়েশ্চেন হবে 10টা। ইউপিএসসিতে বলছি, ডব্লিউবিসিএস এ কি করবে এটা তো বলেই দিয়েছে ইউপিএসসি যে আমরা পরে জানিয়ে দিব, তাহলে আমরা অপেক্ষা করব তার জন্য। কিন্তু ইউপিএসসি মডেলটাকে আমরা দেখে নিলাম, তাহলে একটা ধারণা পেলাম যে হ্যাঁ এরকম হতে পারে। তাহলে কি হচ্ছে, 10টা কোয়েশ্চেন থাকবে 10 মার্কের। 10 মার্কের কোয়েশ্চেন তোমাকে 150 শব্দে লিখতে হবে, এবং 15 মার্কের কোয়েশ্চেন তোমায় 250 শব্দে লিখতে হবে। এবার আমায় বলো তো, তোমরা যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো এই 150 শব্দে 250 শব্দে লিখেছো কিনা লেখনি বলো তো? 100% এটাই তোমরা লিখেছো। আর সব থেকে বড় কথা, এই ডেসক্রিপটিভ মোডে যখন এটা চলে যাবে তখন আর মেন্স নিয়ে, অপশনাল পেপার নিয়ে আর কাউকে ভাবতে হবে না। অপশনাল পেপার নিয়ে আর কাউকে ভাবতে হবে না, কারণ অপশনাল পেপারে যা পড়বে এর যার জন্য একই জিনিসই পড়তে হবে, সেম জিনিসই পড়তে হবে। তাহলে তোমরা ভিডিওটাকে পজ করে এখান থেকে একটু দেখে নাও কি কি কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। বুঝতে পারছো কি না ইতিহাসে কি এই কঠিনগুলো কি, মানে দেখো। তারপর একটা কোশ্চেন জিজ্ঞেস করেছে দেখো এইখানে, যে দ্য ভক্তি মুভমেন্ট রিসিভড আ রিমার্কেবল রিওরিয়েন্টেশন উইথ দ্য অ্যাডভেন্ট অফ শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভুর যে যোগদান ভক্তি মুভমেন্টে, সেটা তোমাকে ব্যাখ্যা করতে বলছে। সো এই ধরনের আমরা যদি বইটাকে না কিভাবে পড়বো আমি একটু পরে বলবো, সেভাবে পড়লে 100% এই সমস্ত কোয়েশ্চেন আমাদের দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই। কোয়েশ্চেন করেছে যে হোয়াট ওয়াজ দ্য ডিফারেন্স বিটুইন মহাত্মা গান্ধী আর রবীন্দ্রনাথ টেগোর ইন দেয়ার অ্যাপ্রোচ টুয়ার্ডস এডুকেশন অ্যান্ড ন্যাশনালিজম। শিক্ষা এবং জাতীয়তাবাদের প্রতি মহাত্মা গান্ধী আর রবি ঠাকুরের যে চিন্তা ভাবনার মধ্যে কি তফাৎ ছিল এটা জানতে চাইছে। তো যদি আমরা হিস্ট্রিতে পড়ে থাকি এটা 100% আমরা উত্তর করতে পারবো। How did colonial ruler affect the tribal in India and what was the tribal response to colonial oppression? ওকে, এখানে আমাদের একদম পরিষ্কারভাবে সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, এই সমস্ত এদের রেফারেন্সে এটার উত্তর আমাদের লিখতে হবে। বুঝতে পারছি কিনা পারছি না বলো? তাহলে ভয় পাওয়ার কোনো দরকার আছে কি?
একবার কমেন্টে লেখো তোমরা ভাই আমার, এই কোয়েশ্চেনগুলো যদি আজকে পরীক্ষা হয় আমরা আজকে এগুলো লিখতে পারবো কিনা পারবো না? হয়তো ভাঙা ভাঙা হবে, কিন্তু পেন তো চালাতে পারবো নাকি চুপচাপ বসে থাকবো আরে দাদা আমি তো কিছুই পারবো না, এমন কি হবে? আই থিঙ্ক নো। দেখো জিওগ্রাফি থেকে কি কোয়েশ্চেন এসছে, জিওগ্রাফি থেকে কোয়েশ্চেন এসছে ডিসকাস দ্য কনসিকুয়েন্সেস অফ ক্লাইমেট চেঞ্জ অন ফুড সিকিউরিটি ইন ট্রপিক্যাল কান্ট্রিজ। তাকে যে ট্রপিক্যাল কান্ট্রিগুলোতে যে ক্লাইমেটিক চেঞ্জেস আসছে সেই ক্লাইমেটিক চেঞ্জে যে ফুড সিকিউরিটিতে একটা পরিবর্তন আসছে, হ্যাঁ মানে যখনই তোমার বর্ষাটা ঠিকঠাক না হবে বা ঋতু পরিবর্তন, যখন এই সার্কেলটা যখন নষ্ট হয়ে যাবে না সাইকেলটা, তখন তো ফুড সিকিউরিটি বা ফুড প্রোডাকশনে তো প্রভাব পড়বেই। তো যদি আমরা ক্লাইমেট চ্যাপ্টারটাকে ভেজিটেশনের দৃষ্টিকোণ থেকে পড়ে থাকি তাহলে এর উত্তর আমরা 100% করতে পারবো। এই কোয়েশ্চেনগুলো দেখানোর উদ্দেশ্য এই যে আমাদের এখন পড়াশোনাটাকে একটু চেঞ্জ করে ফেলতে হবে, একটু চেঞ্জ করে ফেলতে হবে। যদি আমাদের স্বপ্ন থাকে, দেখো ডব্লিউবিসিএস অফিসার হওয়া বা সিভিল সার্ভেন্ট হওয়া, এটা কিন্তু ভেতর থেকে একটা অদম্য ইচ্ছা শক্তি না হলে সবাই এটা করতে পারে না। আমার কথা কি বোঝা যাচ্ছে? দেশে তো আরো কত শত চাকরির পরীক্ষা আছে, দেশে আরো কত শত চাকরির পরীক্ষা আছে, সেটা বাদ দিয়ে এটাকেই কেন বেছে নিয়েছো তোমরা বলো? কারণ তোমার মধ্যে সেই আগুনটা রয়েছে, তোমার মধ্যে সেই জোশটা রয়েছে। সো ভয় পাওয়ার একদম কারণ নেই। দেখো ভূগোলে কি কি কোয়েশ্চেন করেছে দেখে নাও। প্রাইমারি রক সম্পর্কে একটা টিকা লিখতে বলেছে এখানে, পারবে কি না পারবে না বলো? যদি তুমি এই রকের এই চ্যাপ্টারটা পড়ে থাকো, শিলা, বাংলাতে যদি শিলা পড়ে থাকো 100% লিখতে পারবে। 10 মার্কের কোয়েশ্চেন এটা, তার মানে মাত্র 150টি শব্দে আমাকে উত্তর করতে হবে। জেনারেলি একটা লাইনের মধ্যে 15টা শব্দ হয়েই যায়, তাহলে 10 লাইন উত্তর আমাকে লিখতে হবে। এবার বলো দেখি কঠিন? আমরা যখন কোনো লাইন লিখি একটা লাইনে 15টা শব্দ তো চলেই আসে, তাহলে সেই হিসাবে ধরতে গেলে আমার 10টা লাইন লিখতে হবে। আচ্ছা চলো 10টা করে শব্দ যদি আমাদের একটা লাইনে থাকে, আমাদের 15টা লাইন লিখতে হবে। তাহলে কোনো একটা টপিক সম্পর্কে 15টা লাইন যদি আমরা লিখতে না পারি তাহলে আর কি, তাহলে আমরা পড়াশোনা ঠিকঠাক করছি না। কি ভয় পেতে হবে বিষয়টা নিয়ে? একদমই না। কোশ্চেন দেখো কি করেছে, ডিসকাস দ্য ন্যাচারাল রিসোর্স পোটেনশিয়ালস অফ ডেকান ট্রাপ। অবশ্যই ডেকান ট্রাপ, যেখানে মানে এই পৃথিবী সৃষ্টির অনেক মানে সে শুরুর থেকে আমাদের পৃথিবী সৃষ্টির পরপরই এই ডেকান ট্রাপের এই ভূরূপ তৈরি হয়েছে। সেখানে ন্যাচারাল রিসোর্সেস ঠাসা, সেটা সম্পর্কে তুমি লিখতে পারবে না? 100% লিখতে পারবে। ওকে, সো চিন্তা একদম নয়। চলে আসো কোয়েশ্চেন আস্কড ইন ইউপিএসসি মেন্স ফ্রম ইন্ডিয়ান পলিটি। ইন্ডিয়ান পলিটি থেকে দেখো, ইন্ডিয়ান পলিটি থেকে কোয়েশ্চেন গুলো দেখে তোমরা ভাববা হায় ভগবান এ আবার কি ধরনের কোয়েশ্চেন। দেখো এটা ইউপিএসসির কোয়েশ্চেন, আমি আবার বলছি এটা ইউপিএসসির কোয়েশ্চেন, এটা ডব্লিউবিসিএস এর কোয়েশ্চেন নয়। ডব্লিউবিসিএস এর কোয়েশ্চেন গুলো এর থেকে 100% সোজা হবে আমি এটা মনে করি। এবার যদিও এখনো এই বিসিএস এর কোয়েশ্চেন এমন হয়নি, তাই আমরা বুঝতে পারছি না যে কোয়েশ্চেন কেমন হতে পারে। সো অন্তত একটা পরীক্ষা এলে বা আমাদের বিভিন্ন ধরনের ডিসকাশন এখানে চলবে, সেটা জানিয়ে দেওয়া হবে কেমন ধরনের কোয়েশ্চেন আসতে পারে না পারে, আমরাও সেগুলোকে আলোচনা করব চ্যানেলে। সো ডোন্ট ওয়ারি। দেখে না এখানে কি জিজ্ঞেস করেছে কোয়েশ্চেন দেখো, টু হোয়াট এক্সটেন্ট ইন ইউর অপিনিয়ন, তোমার মতে হ্যাজ দ্য ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার ইন ইন্ডিয়া চেঞ্জড দ্য গভর্নেন্স ল্যান্ডস্কেপ অ্যাট দ্য গ্রাসরুট। অর্থাৎ এখানে পঞ্চায়েত রাজ আর মিউনিসিপাল কর্পোরেশন এদের ব্যাকগ্রাউন্ডে তোমাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। বুঝতে পারছো? মানে কোয়েশ্চেন দেখে তোমাকে তো এইটুকুন আইডেন্টিফাই করা শিখতে হবে যে আসলে এই কোয়েশ্চেনের মধ্যে আমাকে কিসের জিনিস জানতে চাওয়া হলো, তাই না? এই যে যে সেন্ট্রাল ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার মানে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, ক্ষমতার বিকেন্দ্রীকরণ মানে কি আমাদের স্বায়ত্ত শাসন, স্থানীয় স্বায়ত্ত শাসনের কথা জিজ্ঞেস করা হচ্ছে এখানে। বোঝা গেল কিনা গেল না? এখানে গভর্নরের ভূমিকা নিয়ে প্রশ্ন জিজ্ঞেস করেছে, তাহলে গভর্নর সম্পর্কে আমরা যা কিছু লিখে জানি সেটাকে লিখে দিলেই হয়ে গেল। সো ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমাদের জাস্ট পড়ার প্যাটার্নটাকে একটু চেঞ্জ করতে হবে। আমি তোমাদের কথা দিচ্ছি প্রত্যেকটা বিষয় নিয়ে ডিটেলসে আমাদের ক্লাস হবে, সো ডোন্ট ওয়ারি। আসো
কোয়েশ্চেন্স অ্যাজড ইন ইউপিএসসি মেন্স ফ্রম ইন্ডিয়ান ইকোনমি থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে। ডিসিশন মেকিং কোয়েশ্চেন তোমাকে ইউপিএসসি তে জিজ্ঞেস করে, ডব্লিউবিসিএস হয়তো অন্য আঙ্গিকে জিজ্ঞেস করতে পারে, কিন্তু ধারণাটা আমাদের থাকলো হ্যাঁ এই প্রশ্নই হবে। প্রশ্ন করছে দেখো এই যে হাউ আর দ্য প্রিন্সিপালস ফলোড বাই নীতি আয়োগ ডিফারেন্ট ফ্রম দোজ ফলোড বাই দ্য আর্স্টওয়াইল প্ল্যানিং কমিশন। এখানে নীতি আয়োগ আর প্ল্যানিং কমিশনের ডিফারেন্স জানতে চাইছে। এফআরবিএম অ্যাক্ট তোমাদের আমি ইকোনমিক্সে পড়িয়ে রেখেছি, সেই এফআরবিএম অ্যাক্ট থেকে প্রশ্ন জিজ্ঞেস করছে এখানে, যদি কেউ ক্লাসগুলোকে ভালো করে দেখো। এখানে বলছে যে আমাদের ইন্ডাস্ট্রি সেক্টরে বা ম্যানুফ্যাকচারিং সেক্টরে কিভাবে জোর দিতে হবে যাতে করে আমাদের ইকোনমিটাকে গ্রোথ পাওয়া যায়, বিশেষ করে এমএসএমইতে কিভাবে জোর দিতে হবে, ঠিক আছে না? গভর্নমেন্টের জন্য কি কি পলিসি নিচ্ছে রিসেন্ট টাইমে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাজেট নিয়ে আমি ক্লাসে পড়িয়েছি তোমাদের এই বিষয়গুলোকে। ওকে, বোঝা যাচ্ছে কি না? ভেরি গুড। চলে আসো, জেনারেল সায়েন্স থেকে কি প্রশ্ন জিজ্ঞেস করবে? জেনারেল সায়েন্স এন্ড টেকনোলজি থেকে জিজ্ঞেস করবে। যেমন দেখো এই কোয়েশ্চেনটা দেখো, ডেসক্রাইব দ্য বেনিফিটস অফ ডিরাইভিং ইলেকট্রিক এনার্জি ফ্রম সানলাইট ইন কন্ট্রাস্ট টু দ্য কনভেনশনাল এনার্জি জেনারেশন। মানে এখানে তোমার প্রচলিত শক্তি আর অপ্রচলিত শক্তি এই দুটোর ব্যাকগ্রাউন্ডে এই আনসারটা তোমাকে লিখতে হবে, সেই বিষয়গুলোকে আমাদের পড়তে হবে। তো এবার আসো আমি একটা জিনিস বলি যে হাউ টু মডিফাই আওয়ার স্টাডি। এতদিন ধরে আমরা যেভাবে পড়াশোনা করছিলাম সেই পড়াশোনাটাকে এবার আমরা কিভাবে চেঞ্জ করব, কি পরিবর্তন আনবো। সবার আগে এই কথাটা মাথায় রাখবে, ফার্স্ট অফ অল বি কনফিডেন্ট। যদি যুদ্ধের শুরুতেই যদি অস্ত্র ফেলে দাও তাহলে আর কিছুই করার থাকবে না, কারো কিছু করার থাকবে না। তাই বি কনফিডেন্ট। আগে নিজেকে প্রশ্ন করো, নিজেকে জিজ্ঞেস করো যে হ্যাঁ এই যুদ্ধে আমি আছি তো, জিজ্ঞেস করো, লেখো কমেন্টে যে এই যুদ্ধে আছি কিনা বলো আগে। যদি এই যুদ্ধে আমরা থেকে থাকি 100% জয় আমাদের হবে। ওকে, একটা কথা কি জানো, হয়তো আমরা সবাই চাকরিটা পাবো না, কিন্তু এর পড়াশোনাটা করে রাখলে সারাটা জীবনের সুফল ভোগ করবো, সারাটা জীবন। কেন জানো? কারণ চায়ের দোকানে বসে অমুক বাবুর ভাট বকাটাকে তুমি নিশ্চিত রূপে ডিবাং করতে পারবে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? কারণ তুমি চাকরিটা না পাও, অন্তত সিভিল সার্ভেন্টের একজন তুমি অ্যাসপিরেন্ট ছিলে জীবনে, এটা কিন্তু গর্ব করে তুমি বলতে পারবে, জীবনের নলেজটা তো গেইন হবে। সো বি কনফিডেন্ট। ওকে, নাও হোয়াট টু ডু। সবার প্রথম কথা হচ্ছে যত ধরনের চটি বই আছে ভুলে যেতে হবে। চটি বইয়ের আর কোনো কাজ এখানে কিন্তু রইল না। সকল ধরনের চটি বই ভুলে যেতে হবে। পিক আপ অল মাদার বুকস। কোন বই পড়বো এর টোটাল বুক লিস্ট আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে ডাউনলোড করে নেবে এবং সরাসরি আমি এই বইকে পারচেজ করার, এই বুকগুলো পারচেজ করার লিংক এখানে তোমাদের দিচ্ছি, জাস্ট ওই লিংকে ক্লিক করবে, বইয়ের কাছে পৌঁছে যাবে, কিনে নেবে। বুঝতে পারছো? সো অল মাদার বুকস কি, ওই আমি ভিডিওতে যে বুক লিস্টের ভিডিও সেটা অনেক পুরনো, ওখানে আমি বলে রেখেছি ওই বইগুলোকেই পড়তে হবে। বই নতুন করে তৈরি হবে না, যে বই আছে ওগুলোই পড়তে হবে, নতুন করে আর কেউ বই লিখবে না এই বিষয়ে, যা আছে সেটাই। ওকে, নেক্সট, রিড থ্রু চ্যাপ্টার বাই চ্যাপ্টার। সব থেকে বড় কথা, চ্যাপ্টার বাই চ্যাপ্টার বই পড়তে হবে উইথ রাইটিং প্র্যাকটিস বিং সেলফ এক্সামিনার। অর্থাৎ নিজেকে তুমি যখন কোনো চ্যাপ্টার পড়বে তখন তুমি নিজেকে পরীক্ষক ভাববে। তুমি নিজে ভাববে যে আমি যদি এক্সামিনার হতাম তাহলে এই চ্যাপ্টার থেকে আমি কি কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারতাম, সেটা ভেবে তুমি নিজে সেই কোয়েশ্চেন প্র্যাকটিস শুরু করো, লেখা শুরু করো যে এই চ্যাপ্টার থেকে এটা আসবে। যেমন ধরো কথার কথা এক্সাম্পল বলছি, যে তুমি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পড়লে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পড়ার পরে তুমি নিজেই প্রশ্ন, চ্যাপ্টারটা কমপ্লিট হলো, তারপর তুমি নিজে এক্সামিনার হও, নিজে এক্সামিনার হয়ে একটা কোয়েশ্চেন লেখো যে ডিসকাস দ্য কালচার অফ আইভিসি, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের কালচার সম্পর্কে আলোচনা করো। হয়ে গেল প্রশ্ন, সেটাকে লেখো তুমি কি পড়লে চ্যাপ্টার জুড়ে। ডেইলি রাইটিং প্র্যাকটিস ফ্রম কোয়েশ্চেন ব্যাংক, এবং তোমরা দেখবে খুব দ্রুতই এই কোয়েশ্চেন ব্যাংক বেরিয়ে যাবে, বিভিন্ন পাবলিকেশন থেকে বের করবে কোয়েশ্চেন ব্যাংক, আর সেই কোয়েশ্চেন ব্যাংক থেকে দেখে তুমি ডেইলি প্র্যাকটিস শুরু করবে। ওকে, আর সর্বোপরি একটা কথা বলি, WBCS গাইড দিস চ্যানেল উইল হেল্প ইউ আ লট।
আমি আশা করব তোমাদেরকে যাতে আমি হেল্প করতে পারি, ওকে, সার্বিকভাবে। সো সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর এই যুদ্ধে আমরা জয় করবই। একবার কমেন্ট সেকশনে লেখো যে এই যুদ্ধে আমরা আছি কিনা নেই। এই যুদ্ধে আমরা 100% থাকছি এবং এই যুদ্ধকে জয় আমরা করবই করব, ওকে। জয় যদি করতে নাও পারি, আমি একদম নেগেটিভ হয়ে যাচ্ছি, যে আমি যদি যুদ্ধ জয় নাও করতে পারি তবুও যেন বলতে পারি যে যুদ্ধের ময়দানে আমি লড়ে এসেছি, মুখ লুকিয়ে ফিরে আসিনি, ওকে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থেকো সবাই।